প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের সাথে দেখা করতে এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাওড়ার শিবপুরে তার বাড়িতে আসেন সস্ত্রীক রাজ্যপাল। হাওড়া পুরসভার ভোট নিয়ে তিনি বলেন, ভোট পরিচালনার দায়িত্বে আছে রাজ্য নির্বাচন কমিশন। হাওড়া ও বালি পুরসভার বিভাজন বিষয়টি বিচারাধীন আছে। আমি গত 24শে নভেম্বর বিধানসভার অধ্যক্ষের কাছে কিছু তথ্য জানতে চাই, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি। অথচ উল্টে আমারই বিরোধিতা করা হচ্ছে, যেটা আমার ভালো লাগছে না। প্রয়োজন হলে বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এর পাশাপাশি তিনি বলেন, বিএসএফ এর মতো আধা সামরিক বাহিনী দেশের সুরক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যের সীমান্ত এলাকাগুলো অত্যন্ত সংবেদনশীল। যেখানে কেন্দ্রীয়ভাবে 50 কিমি সুরক্ষার দায়িত্ব নেওয়া হয়েছে, সেখানে রাজ্য কেন 15 কিমির কথা বলছে? মুখ্যমন্ত্রী কেন সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছেন? রাজ্যের উচিত বিএসএফ এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা। আজ নারায়ণ দেবনাথের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল বলেন, তিনি প্রবীণ এই শিল্পীর আশীর্বাদ নিয়ে গেলেন। তার চিকিৎসার জন্য রাজভবন থেকেও ব্যবস্থা করা হবে। তাকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। তবে স্মারক কেন আসেনি এই প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা। मुझे बोलने दीजिए। नारायण देवनाथ जी के यहाँ आकर मैं और मेरी धर्मपत्नी प्रफुल्लित हैं। 96 साल से अधिक आयु और वो इतने सतर्क हैं, मैं विभूत हूँ। उनका आशीर्वाद प्राप्त किया है। उन्होंने अपने जीवन से समाज को सही दिशा दी है। उनके जो अलंकरण हैं वो ऐतिहासिक हैं। पद्मश्री से जब उनको सम्मानित किया गया तो मुझे प्रांत के बहुत लोगों ने कहा कि मोदी जी की सरकार ने ये बहुत सराहनीय कदम किया है। उनके परिजनों से मैंने चर्चा की है। उनके इलाज के लिए अतिरिक्त सहायता राजभवन की तरफ से दी जाएगी, ताकि उनका मेडिकल अटेंशन सुचारू तरीके से हो पाए। आप अंदाजा लगा सकते हैं कि जब उनका आशीर्वाद प्राप्त कर मैं बाहर कमरे के आ गया, उन्होंने मुझे दोबारा बुलाया। उनकी आंखों की चमक, उनके आशीर्वाद से मुझे जनता की सेवा करने की एक नई स्फूर्ति पैदा हुई है, नई ऊर्जा मिली है। अभी तक तो पद्मश्री नहीं मिला है इनके पास। कब तक पहुंच जाएगा? पद्मश्री से नवाजा गया, लेकिन अभी तक इनके पास नहीं आया है। ऐसा नहीं कहा गया है। जो भी कुछ है जान देंगे। आपके पास जानकारी है, मेरे पास ये जानकारी नहीं है। सर, हावड़ा कॉरपोरेशन का चुनाव जो अभी तक अटका हुआ है आपके पास में है, कब तक संभव हो पाएगा? हावड़ा कॉरपोरेशन का चुनाव का निर्णय संवैधानिक संस्था स्टेट इलेक्शन कमीशन को करना है। पश्चिम बंगाल की विधानसभा ने हावड़ा नगर पालिका के संबंध में कुछ विभाजन करने का निर्णय लिया है। पश्चिम बंगाल की विधानसभा द्वारा पारित बिल मेरे समक्ष विचाराधीन है। संविधान के अनुच्छेद 200 के तहत उस बिल पर निर्णय मुझे लेना है। उस बिल पर निर्णय मैं 3 तरीके से ले सकता हूँ। एक बिल को स्वीकार कर बिल को মানে ট্রিটমেন্ট কেমন চলছে, কি চলছে, ব্যাস এইসব ব্যাপারে কথা হলো। তা উনি তো এখনো পদ্মশ্রীটা হাতে পাননি না, এর ব্যাপারে কি বলেন? উনি এ ব্যাপারে কিছু বলেননি। মানে উনি জানতেন? হ্যাঁ, উনি জানতেন। কি জানতেন? যে উনি পদ্মশ্রী পেয়েছেন। পেয়েছে, কিন্তু পুরস্কার হাতে তো হাতে পাওয়া না না, এখনো আসেনি। উনি কিছু বলেননি এ ব্যাপারে। না, আমরা এগুলো জানিয়েছি, উনিও জানেন, বাট উনি ফার্দার ডিটেলসে এই ব্যাপারে কথা বলেনি আমাদের সাথে।
কবে নাগাদ আসবে পদ্মশ্রী পুরস্কার কিছু জানেন? ভারত সরকার কি কমিউনিকেট আসলে ওটা হ্যাঁ করেছে আমার সাথে, আমাকে বলেছে ওটা নবান্নতে চলে এসছে, এবার ওনারা জবে দেবেন। নবান্নতে কবে এসছে সেটা আমাদের ডেট জানায়নি, ওরা ডিসপ্যাচ করে দিয়েছে আফটার সেরিমনি। মানে অ্যাওয়ার্ড সেরিমনির পর ওরা ডিসপ্যাচ করে দিয়েছে নবান্নতে। আচ্ছা, এখনো হাতে পাইনি? না, এখন আমরা হাতে পাইনি। আপনারা কমিউনিকেট করেছেন মানে ফ্যামিলি থেকে দিল্লির সঙ্গে? হ্যাঁ, আমরা কমিউনিকেট করেছিলাম, আমি নিজেই করেছিলাম কমিউনিকেট। হ্যাঁ। তো উনি আমাকে এটা বলেছেন দুদিন আগে যে ওটা চলে গেছে, ওটা যে অ্যাওয়ার্ডটা ওটা পাঠিয়ে দিয়েছে। আপনার কি নবান্ন থেকে গিয়ে নিয়ে আসবেন? সেটা আমরা এখনো কিছু জানি না, আমাদের যদি সেরকম কিছু বলা হয় বা কিছু ইনফর্ম করা হয় ওটা নিয়ে আমরা ডিসকাস করে নেব। আচ্ছা, তো রাজ্যপাল স্পেসিফিক্যালি কি বললেন দাদুকে? দাদুকে স্পেসিফিক্যালি ওরকম কিছু বলেনি, দাদু শরীরের ব্যাপারে জিজ্ঞেস করলেন, দাদু আঁকছেন কিনা জিজ্ঞেস করলেন, দাদু হাঁটতে চলতে পারছেন কিনা, খাচ্ছেন কিনা, বেসিক জিজ্ঞেস করেছে, জাস্ট দাদুর হেলথের ব্যাপারে। হ্যাঁ, না উনি দাদুর সাথে দেখা করার জন্যই এসেছিলেন, কারণ দাদুর শরীরটা একটু খারাপ হয়েছে, তো তাই জন্যই উনি এসেছিলেন। আমার নাম আলিশিয়া দেবনাথ। नहीं मानता हूँ, मैं उनसे उम्मीद करता हूँ कि वो अपने पद की गरिमा का ध्यान रखें, अपने दायित्वों का ध्यान रखें, और जो जानकारी मैंने मांगी है 2019 से वो एक भी जानकारी अब तक नहीं दी गई है। उदाहरण के तौर पर विधानसभा ने 2 प्रस्ताव पारित किए, एक प्रस्ताव बीएसएफ के बारे में किया, दूसरा प्रस्ताव केंद्र एजेंसी के अधिकारियों के संबंध में किया। दोनों की जानकारी मांगी है, वो भी अब तक नहीं मिली है। बीएसएफ को लेकर क्या कहना है सर? बोलने दीजिए ना सर। बीएसएफ को लेकर जिस तरह से बात हो रही है, डिटेक्शन को लेकर पुलिस के लिए कहा गया कि पुलिस को ये कहा गया सीएम ने कि उनको इंटर ना करने दे, ये किस तरह से देखते हैं? देखिए, बॉर्डर सिक्योरिटी फोर्स और हमारे अर्धसैनिक दल राष्ट्रीय हित में काम कर रहे हैं, वो राष्ट्रीय सुरक्षा के लिए महत्वपूर्ण काम कर रहे हैं। हमारे प्रांत का बॉर्डर 3 विदेशों से है, अत्यंत संवेदनशील है। ऐसी परिस्थिति में मुख्यमंत्री का जो निर्देश अधिकारियों को उन्होंने आधिकारिक बैठक में दिया है, उसको मैं उचित नहीं मानता। मैंने माननीय मुख्यमंत्री को इस संबंध में पत्र लिखा है। जब विधिवत रूप से कार्य क्षेत्र बीएसएफ का 50 किलोमीटर कर दिया, तो मुझे समझ में नहीं आता किस आधार पर माननीय मुख्यमंत्री 15 किलोमीटर की बात करती हैं। माननीय मुख्यमंत्री की शपथ है, वो संविधान और कानून के अनुरूप काम करेंगे। आवश्यकता है सामंजस्य की, आवश्यकता है स्थानीय प्रशासन, पुलिस और बीएसएफ मिलकर काम करें, राष्ट्रीय हित में काम करें। पता नहीं क्यों माननीय मुख्यमंत्री एक टकराव की स्थिति पैदा करना चाहती हैं। मेरा उनसे विनम्र आग्रह है, मेरा उनसे प्रार्थना है कि कानून के दायरे में रहकर ऐसी स्थिति पैदा करें कि बीएसएफ और स्थानीय प्रशासन मिलकर काम करें। हमारे इस बॉर्डरिंग डिस्ट्रिक्ट्स में जो अपराध होते हैं, अपराध का एक एंगल फाइनेंशियल भी है, उस पर अंकुश तभी लगेगा जब सब एजेंसीज मिलकर एक साथ इस प्रकार के तत्वों पर अंकुश लगाएंगे, उन पर कुठाराघात करेंगे। मुझे उम्मीद है और मैं प्रयासरत हूँ कि बीएसएफ की एक्टिविटीज़ में किसी प्रकार की कमी नहीं आनी चाहिए, और राज्य सरकार इस बारे में सकारात्मक रवैया अपनाएगी, ये मेरा उनसे अनुरोध भी है और कानूनन ये आवश्यक भी है। কিরকম দেখলেন, কি কথা হলো? দেখুন, নারায়ণবাবুর বয়স এখন প্রায় 98 ক্রস করছে। এই বয়সে সাধারণত প্রত্যেকটা সাধারণ মানুষেরই একটা রিসেন্ট মেমোরিগুলো একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়, ব্রেন সেল অ্যাট্রফি হয়ে যায় এবং একটা ডিমেন্সিক ফিচার্স ডেভেলপমেন্ট করে। তো সেইখান থেকে উনি যেটা আজকের মেসেজ দিলেন রাজ্যপালকে, কথা বলা, শুভেচ্ছা বিনিময় করলেন, তারপরে আমাদেরকে যেটা বললেন নিউরোলজিক্যাল টেস্ট করতে গিয়ে, ডক্টর সত্যব্রত পুলাই নিউরোলজিস্ট ছিলেন, আমাদের একটা সুন্দর টিম আছে, মানে ওনার স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে রাজ্যপাল জিজ্ঞাসা করলেন যে আপনি কেমন আছেন, কি রিকোয়ারমেন্ট আছে।
তো বাড়ির লোকেরা বললেন যে এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারটাই দেখেন, এবং আমাদের সিও ট্যান্ডন সাহেব বেলভিউ ক্লিনিকে উনিও খুবই ওনাকে যত্ন করে সমস্ত কিছু ব্যবস্থা করে দেন। চিকিৎসা ব্যাপারে কোনো রকম অসুবিধা হলেই সেই ব্যাপারটা উনি সলভ করেন। আমরা ওনাকে দেখি, ওনাকে আগে দেখতেন আমার স্যার ডক্টর সুব্রত, প্রয়াত সুব্রত মৈত্র, ওনারই ছাত্র আমি। এবার ওনার সেই টিমের থেকে আমরা ওনাকে, আমাদের সেই টিম ওনার স্বাস্থ্যক্ষেত্রে সবসময় খোঁজ খবর রাখে, এবং যখনই উনি আমাদের ওখানে ভর্তি হন ক্রিটিক্যাল অবস্থায়, কিছুদিন আগেই হয়েছিলেন, তো সেগুলো উনি ভালো হয়ে গেছেন, এবং উনি এখন এখানে শারীরিকভাবে এই বয়সে যেরকম থাকা দরকার সেরকম আছেন। এবং উনি যেটা একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আজকে দিলেন যে করোনাটাকে, বাটুলকে দিয়েই করোনাটাকে ঘায়েল করতে হবে। মানে এই না, সেটা রাজ্যপালকে বলেননি, ওটা আমাদেরকে বললেন। মানে রাজ্যপাল রাজ্যপালকে উনি শুভেচ্ছা বিনিময় করলেন, এবং ওনার স্ত্রীকেও শুভেচ্ছা বিনিময় করলেন, এবং উনি আমাদেরকে ওনাকে যে মেন্টাল স্ট্যাটাসের যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে তাতে যে কথাটা আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম, তো তখন উনি কথায় কথায় বললেন যে আমার এই তোমরা যে খাবারটা দিচ্ছ গলা ভাত, এটা আমার ঠিক পছন্দের নয়, আমাকে গলা ভাত যেন না দেওয়া হয়। আর অন্যের রোগ মানুষকে ছড়িয়ে দিচ্ছে, বললেন যে অন্যের একটা রোগ মানুষকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারটা বাটুলকে দিয়ে ওই করোনাটাকে ঘায়েল করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা মানে রাজ্যপালের উপস্থিতিতেই বললো না, এই কথাটা রাজ্যপালের উপস্থিতিতে বলেননি, এটা উনি রাজ্যপাল চলে যাওয়ার জন্য সবার জন্য এই মেসেজটা দিলেন, বুঝতে পেরেছেন, যে অন্যের রোগটা অন্যের গায়ে ছড়িয়ে দিচ্ছে।